প্রিয় স্টুডেন্ট, তোমাদের প্রত্যেককেই জিওগ্রাফির অনলাইন ক্লাসে স্বাগতম জানাই। আশা করি ভালো রয়েছে। আজকে তোমাদের একটি ইন্টারেস্টিং বিষয় মানচিত্র, যাকে ইংরেজিতে বলা হয় ম্যাপ, এই ম্যাপ নিয়েই আলোচনা। তোমরা ভূগোল বই খুললেই কোনো না কোনো পৃষ্ঠাতে অবশ্যই একটি মানচিত্রের ছবি দেখতে পাবে। এই মানচিত্রগুলো কি, মানচিত্র কোথা থেকে আসলো, মানচিত্র ব্যবহার বা কি কাজে ব্যবহার করা হয়, এই সম্পর্কে এই মানচিত্র ক্লাসে কিন্তু আমরা জানব। আজ থেকে 3000 বছর আগে আমরা জানি মিশরীয়রা সেই প্রাচীনকাল থেকে উন্নত ছিল। প্রায় 3000 বছর আগেই মিশরের রাজারা তারা কিন্তু মানচিত্রের ব্যবহার করেছিল খাজনা আদায়ের উদ্দেশ্যে। বিভিন্ন জমিকে তারা ওই মিশরের নীল নদীর তীরের জমির মানচিত্র তৈরি করেছিলেন খাজনা আদায়ের উদ্দেশ্যে। পরবর্তীকালে একজন ম্যাথমেটিশিয়ান, ভূগোলবিদ, যাই বলো না কেন, ম্যাথমেটিক্সের দিকেই তার অবদানটা বেশি, যার নাম অ্যানাক্সিম্যান্ডার। প্রায় 600 খ্রিস্টপূর্বাব্দে, আজ থেকে প্রায় 2600 বছর আগে তিনি কিন্তু পৃথিবীর মানচিত্র তৈরি করেছিলেন দ্রাঘিমা, অক্ষাংশ আর স্কেল দ্বারাই। এখানে একটি কথা, যে ছবি আঁকলেই কিন্তু মানচিত্র হয় না। যখন আমরা একটা এলাকার ছবি অঙ্কন করি, ধরো হাতে এইরকম করে আমরা ভারতের ছবিটাকে অঙ্কন করে দিলাম, এটা কিন্তু মানচিত্র সবসময় হয় না। এটাকে বলা হয় স্কেচ। এইটুকু আসল মানচিত্রের সঙ্গে মিলতেও পারে, নাও পারে। এটি কিন্তু কোনো স্কেল অনুসারে হয় না, এটা কথা খেয়াল করবে। স্কেচ আর মানচিত্র কিন্তু এক নয়। স্কেচ স্বাভাবিকভাবেই স্কেল ছাড়াই, কোনো ধরনের টেকনিক ব্যবহার ছাড়াই অঙ্কন করা হয়। এই অ্যানাক্সিম্যান্ডার প্রথম পৃথিবীর মানচিত্র অঙ্কন করার চেষ্টা করেছিলেন দ্রাঘিমা অক্ষাংশ অনুসারে। দ্রাঘিমা অক্ষাংশগুলো কি তোমরা পূর্ববর্তী শ্রেণীতে পড়েছ? দেখো, আমি এখানে লিখে দিয়েছি এইভাবে, যে উত্তর দক্ষিণে যে রেখাগুলো এভাবে কল্পনা করা হয়েছে। দেখো, 8 ডিগ্রি, 16 ডিগ্রি, 24, এগুলো হচ্ছে অক্ষরেখা। আর 72, 80, 88, 92, এগুলো উত্তর থেকে দক্ষিণে রয়েছে, এগুলো দ্রাঘিমা রেখা। এখানে টানা নেই, জাস্ট লিখে রেখেছি। এইরকম অনুসারে মানচিত্র তৈরি করেছিলেন। তবে পৃথিবীর পূর্ণাঙ্গ মানচিত্র তৈরি করেছিলেন টলেমি। প্রথম পূর্ণাঙ্গ মানচিত্র তৈরি করেছিলেন ক্লদিয়াস টলেমি। তো এই অ্যানাক্সিম্যান্ডারকে বলা হয়, তোমরা জানো কি, কার্টোগ্রাফির জনক বা মানচিত্র অঙ্কন বিদ্যার জনক বলা হয় এই অ্যানাক্সিম্যান্ডারকে। আর পৃথিবীর প্রথম পূর্ণাঙ্গ মানচিত্র প্রকাশ করেছিলেন টলেমি। যাই হোক, পরবর্তীকালে প্রায় 1578 খ্রিস্টাব্দের দিকে একজনের নাম ছিল মার্কেটর্স। তিনি একটি পুস্তক রচনা করেছিলেন, যে বইটির নাম ছিল অ্যাটলাস। এই অ্যাটলাস নামক বইটির নামকরণ হয়েছিল সেই সময়কার মরক্কো বর্তমান নাম
এই মরক্কোর একজন সম্রাট ছিলেন অ্যাটলাস, তার নামানুসারে সেই বইটির নাম হয়েছিল অ্যাটলাস। তো এই বইতে ছিল বিভিন্ন পৃথিবীর বিভিন্ন অংশের ম্যাপ বা চিত্র অঙ্কন করা ছিল, মানচিত্র অঙ্কন করা ছিল। এটি হচ্ছে পৃথিবীর প্রথম পূর্ণাঙ্গ প্রকাশিত বই, একটা মানচিত্রের বই। তোমরা ছোট ষষ্ঠ শ্রেণীতে পড়েছ যে মানচিত্রের বইকে বলা হয় অ্যাটলাস। এখনো যে সমস্ত মানচিত্রের বইগুলো রয়েছে সেইগুলোকে ওই অ্যাটলাসই নামেই পরিচিত পায়। এই অ্যাটলাসটা ছিল পূর্ণাঙ্গ মানচিত্রের প্রথম বই। তার পরবর্তীকালে মানচিত্রের গুরুত্ব ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে, টেকনিকেও ব্যবহার চলে এসছে। যে মানচিত্র অঙ্কন বিদ্যা রয়েছে সেটাকে বলা হয় কার্টোগ্রাফি। কার্টোগ্রাফির মাধ্যমেই কিন্তু মানচিত্রগুলো অঙ্কন করা হয়ে থাকে। আর এই মানচিত্রগুলো আমরা বিভিন্ন পারপাসে বা উদ্দেশ্যে ইউজ করে থাকি। যেমন ধরো জনবসতির বন্টন, বনভূমির বন্টন, কৃষিক্ষেত্রের বন্টন, কৃষি ফসলের বন্টন এক্সেট্রা। বা কোনো একটি ব্লকের ছবি, যদি তোমরা কোনো একটি ব্লকে ঢুকো বা গ্রাম পঞ্চায়েত এলাকায়, তাহলে একটি সাইনবোর্ড লেখা থাকে, সাইনবোর্ডে ব্লকের, অথবা কোনো একটা যদি তোমরা স্কুলে ঢুকো, স্কুলের গেটেই কিন্তু একটা অঙ্কন করা থাকে স্কুলের চারপাশের বাউন্ডারি সহ সেখানকার যে বিভিন্ন ঘরগুলি বা বাগানগুলো রয়েছে সেইগুলি। ওইগুলো একটা মানচিত্র। মানচিত্রের বিভিন্ন কাজে ব্যবহার করা যেতে পারে। এবার আসি মানচিত্র শব্দের উৎস। তোমরা পূর্ববর্তী শ্রেণীতে পড়েছ মানচিত্র শব্দটি এসছে ল্যাটিন শব্দ ম্যাপ্পা থেকে। ল্যাটিন শব্দ ম্যাপা থেকে, এটা পরীক্ষাতে আসতেই পারে। এই ম্যাপার অর্থ কি? এই ম্যাপার অর্থ হলো টেবিল ক্লথ। টেবিল ক্লথ বা চারকোনা আকৃতির কাপড়। প্রথমে এই চারকোনা আকৃতির কাপড়ের উপরেই কিন্তু মানচিত্রগুলো অঙ্কন করা হতো। তখন থেকেই ওই চারকোনা আকৃতির নাম অনুসারেই কিন্তু চলে এসেছে ম্যাপা কথাটা। ম্যাপা থেকে ম্যাপ কথাটা এসেছে। ম্যাপ মানে মানচিত্র। এবার আসি মানচিত্রের সংজ্ঞা। মানচিত্রের সংজ্ঞা যাওয়ার আগে একটু দেখো, একটা মানচিত্রে থাকে স্কেল, একটা নির্দিষ্ট স্থানের মানচিত্র, তার কিছু বিষয়বস্তু রয়েছে। এখানে দেখানো হয়েছে খনিজ তেল উৎপাদক অঞ্চল, এবং একটা প্লেস রয়েছে, এটাকে সব কাগজ বলা যেতে পারে, কাগজ যার নির্দিষ্ট একটি স্কেল রয়েছে, দ্রাঘিমা অক্ষাংশ দ্বারা উপস্থাপন করা হয়েছে। এটি মানচিত্র। মানচিত্র কি? যখন কোনো একটি নির্দিষ্ট কাগজে বা সব কাগজে একটি নির্দিষ্ট নিয়ম মেনে দ্রাঘিমা অক্ষাংশ স্কেলের সাহায্যে পৃথিবীর কোনো একটি স্থানের চিত্রকে যখন অঙ্কন করা হয় নির্দিষ্ট একটি পদ্ধতির মাধ্যমে বা কার্টোগ্রাফির মাধ্যমে, প্রথমেই বলতে পারো যে কার্টোগ্রাফির মাধ্যমে পৃথিবীর কোনো একটি অংশকে বা সমগ্র পৃথিবীকে দ্রাঘিমা অক্ষাংশ ও নির্দিষ্ট স্কেল অনুসারে যখন অঙ্কন করা হয় তখন তাকে বলা হয় মানচিত্র। মান মানে বুঝতে পারছো, যার একটি নির্দিষ্ট মান থাকে, মানগুলো কিন্তু দ্রাঘিমা অক্ষাংশ স্কেল, এই তিনটে হচ্ছে এই একটা মানচিত্রের মান। এবার আসি মানচিত্রের বিষয়। মানচিত্রের বিষয় মানে কি? মানচিত্রে কি কি দেখানো হয়, কি কি থাকে, আমরা মানচিত্রে কি কি ব্যবহার করি। তোমরা এই নবম শ্রেণীতে পড়েছ, তোমরা দেখেছো যে ভারতের সম্পদে যে ভারতের ছবি এঁকে কয়লার বন্টন, লোহার বন্টন, খনিজ তেলের বন্টন, তারপরে তাপবিদ্যুৎ কেন্দ্রের বন্টন, জলবিদ্যুৎ কেন্দ্রের বন্টন, এগুলো পড়েছো। তারপরে পশ্চিমবঙ্গের চ্যাপ্টারে দেখেছো ভূপ্রকৃতির বন্টন, যেমন মালভূমি, পর্বত, সমভূমি। তারপরে ফসলের বন্টন দেখেছো, চাল, পাট, ধান ইত্যাদির বন্টন। মাটির বন্টন দেখেছো, স্বাভাবিক উদ্ভিদের বন্টন দেখেছো, জনঘনত্বর বন্টন দেখেছো, বৃষ্টিপাতের বন্টন দেখেছো। তো এইগুলি ব্যাখ্যা করা থাকে একটা মানচিত্রে। এইগুলো হচ্ছে মানচিত্রের বিষয়। নদ নদী থাকতে পারে,
এবারে আসি যে মানচিত্রের স্কেল। দেখো এখানে একটা স্কেল অঙ্কন করা আছে। ধরো এখান থেকে এইটুকুর দূরত্ব, এখান থেকে এইটুকুর দূরত্ব মনে ভাবো যে 1 সেন্টিমিটার। 1 সেন্টিমিটার এখানে কত দেখাচ্ছে? 5। এখানে কিলোমিটার লেখা আছে কেএম দিয়ে। 1 সেন্টিমিটারে 5 কিলোমিটার দেখাচ্ছে। এটা জাস্ট মনে ভাবো। তাহলে এখানকার 1 সেন্টিমিটার দূরত্ব বাস্তবের 5 কিলোমিটার, বাস্তবের 5 কিলোমিটার। ঠিক এইরকম ভাবে স্কেলগুলো হয় যে মানচিত্র বাস্তবের 5 কিলোমিটার মানচিত্রে দেখাবে 1 কিলো, বাস্তবের 10 কিলোমিটার মানচিত্রে দেখাবে 1 সেন্টিমিটার, বা মানচিত্রের 50 মাইল মানচিত্রে ভূমিভাগের 50 মাইল মানচিত্রে দেখাবে 1 ইঞ্চিতে। যদি ইঞ্চি থাকে তাহলে তো মাইল হবে, সেন্টিমিটার থাকলে কিলোমিটার। তো এই মানচিত্রের স্কেল সম্পর্কে পরবর্তী ক্লাসে ডিটেল আলোচনা হবে। এই জন্য আজকে এই স্কেল সম্পর্কে সেরকম কিছু বলছি না। এরপরে আসি যে মানচিত্রের বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স অফ এ ম্যাপ। একটি মানচিত্রের বৈশিষ্ট্য কি হতে পারে? দেখো এই মানচিত্রটাকে দেখলেই কিন্তু মানচিত্রের বৈশিষ্ট্য তোমাদের পরিস্ফুটিত হবে তোমাদের সামনে। দেখো যে কি কি থাকে একটি মানচিত্রে। দেখো একটা টেকনিক ব্যবহার করে এই মানচিত্রটা কিন্তু অঙ্কন করা হয়েছে। টেকনিক ব্যবহার করে, সেই টেকনিক বা পদ্ধতিটাকে বলা হয় কার্টোগ্রাফি। কার্টোগ্রাফি যে পদ্ধতির মাধ্যমে ব্যবহার করা হয় সেটাকে বলা হয় মানচিত্র অভিক্ষেপ। এই কার্টোগ্রাফির মাধ্যমে কিন্তু আর একটা পার্ট রয়েছে যেটাকে বলা হয় ম্যাপ প্রজেকশন। ম্যাপ প্রজেকশন বাংলাতে বলা হয় মানচিত্র অভিক্ষেপ। মানচিত্র অভিক্ষেপ পদ্ধতির মাধ্যমে একটা মানচিত্রকে প্রথমে অঙ্কন করা হয়, মানচিত্রটাকে অঙ্কন করা হয়। যেটা যদি তোমরা ভূগোল নিয়ে পড়াশোনা করো তাহলে তোমরা দ্বাদশ শ্রেণীতে থাকে এই মানচিত্র অভিক্ষেপ কিভাবে মানচিত্রগুলো দেখতে যত সহজ, অঙ্কন করতে কিন্তু এতটাই সহজ নয়। স্কেল এবং দ্রাঘিমা অনুসারে এতটা সহজ নয়। একটা পদ্ধতির সাহায্যে অঙ্কন করা হয়। এর নির্দিষ্ট একটি দেখো শিরোনাম থাকে। দেখো লেখা আছে ভারতের খনিজ তেল। ভারতের খনিজ তেল একটা শিরোনাম থাকে। এর নিচেই দেখো একটা স্কেল রয়েছে, এর নির্দিষ্ট একটি স্কেল থাকে। স্কেল ছাড়া কিন্তু মানচিত্র হয় না, সেটা স্কেচ হয়ে যায়। সেটা মানচিত্র না হয়ে স্কেচ হয়ে যায় তখন। তারপরে দেখো তার পাশে রয়েছে একটি উলম্ব একটি রেখা, যার উপরের দিকে লেখা রয়েছে উত্তর, বা এন লেখা থাকতে পারে বা নর্থ থাকতে পারে। তো এটা দিক নির্দেশ করে যে এই দিকটা হচ্ছে উত্তর, তাহলে নিচের দিকটা দক্ষিণ, তাহলে ওই ডান হাতটা হবে পূর্ব আর বাম হাতটা হবে পশ্চিম। মানচিত্রটা একটা নির্দিষ্ট দিক নির্দেশক রেখা থাকে বা দিক নির্দেশক থাকে, তাকে নর্থ লাইন বলা হয় ইংরেজিতে। তার একটি সূচক থাকে যে মানচিত্রে কি দেখানো হয়েছে। দেখো সূচক রয়েছে, এই সূচকের নিচে কি রয়েছে দেখো কিছু বিষয় রয়েছে। অবশ্যই মানচিত্র অঙ্কন করা হয় কোনো একটা বিষয়কে সেই মানচিত্রে দেখানোর উদ্দেশ্যে। তার জন্য এখানে দেখো খনিজ তেল উৎপাদক অঞ্চল, ভারতের কোথায় কোথায় খনিজ তেলগুলো উত্তোলন হয় সেইখানে সেই জায়গাগুলোকে কিন্তু ইন্ডিকেট করছে। তো অবশ্যই একটা থিম থাকবে বা বিষয় থাকবে, বিষয়কে কেন্দ্র করে ওই মানচিত্রটি অঙ্কন করা থাকবে। এছাড়াও দ্রাঘিমা আর অক্ষরেখা থাকবে, দ্রাঘিমা আর অক্ষরেখা থাকবে, যার দ্বারা এই মানচিত্রটাকে আঁকা হবে। এই কতগুলি বিষয়, এক একটি বিষয় হচ্ছে এক একটা বৈশিষ্ট্য। শিরোনাম থাকে, স্কেল থাকে, দিক নির্দেশনা থাকে, একটি সূচক থাকবে, তার একটি বিষয় থাকবে এবং দ্রাঘিমা অক্ষাংশের দ্রাঘিমা অক্ষরেখার ব্যবহার থাকবে। এবারে আসি এই যে মানচিত্রের শ্রেণী বিভাগ। মানচিত্রগুলোকে কয়েকটি শ্রেণীতে ভাগ করা যায়, যার মধ্যে মুখ্য হচ্ছে বিষয়ের উপর ভিত্তি করে মানচিত্রের শ্রেণী বিভাগ। বিষয় মানে কি? একটু আগেই বললাম যে মানচিত্রে কি দেখানো হয়,
মানচিত্রে কি প্রদর্শিত হয়, আমরা কি দেখায়, কি বিষয়, কি সমস্ত যে সমস্ত বিষয়গুলো দেখায় এদের উপর ভিত্তি করে মানচিত্রের শ্রেণী বিভাগ। আর একটা রয়েছে মানচিত্রের আকার অনুসারে মানচিত্রের শ্রেণী বিভাগ, যেটাকে বলা হয় স্কেল অনুসারে মানচিত্রের শ্রেণী বিভাগ। তো আজকে যে পড়াবো যে বিষয়টি, সেটা হচ্ছে যে বিষয়ের উপর ভিত্তি করে মানচিত্রে কি বিষয়টা দেখাচ্ছে বা কি বিষয় প্রদর্শিত হচ্ছে, সেই বিষয়গুলির উপর ভিত্তি করে মানচিত্রের শ্রেণী বিভাগ। দেখো, প্রথমেই রয়েছে প্রাকৃতিক মানচিত্র। একটু আগেই বলেছি, তোমরা পশ্চিমবঙ্গের প্রথম অংশটা খুললেই, যে ভূপ্রাকৃতিক যে ভাগটি রয়েছে ওটাকে খুললেই দেখতে পাবে যে সেখানে রয়েছে ভূপ্রকৃতির ভিতরে পাহাড়, পর্বত, মালভূমির চিত্র একরকম করে ভাগ করে দেওয়া রয়েছে। তারপরে রয়েছে নদ নদীর চিত্র। অ্যাকচুয়ালি ভূপ্রাকৃতিক চিত্র মানচিত্র মানে কি, প্রাকৃতিক বিষয়গুলি যে মানচিত্রে উল্লেখ করা থাকে, সরাসরি প্রাকৃতিক বিষয়গুলো। তা প্রাকৃতিক বিষয় কি, আমাদের ভূমিরূপ, ভূমিরূপগত মানচিত্র, মালভূমি, পর্বত, মালভূমি, সমভূমি, এগুলো। তারপরে নদীর মানচিত্র, নদ নদীর মানচিত্র, পশ্চিমবঙ্গের নদ নদীর মানচিত্র রয়েছে। তারপরেই দেখবে উষ্ণতার মানচিত্র, বৃষ্টিপাতের মানচিত্র, মৃত্তিকার মানচিত্র, যে কোথায় কোন ধরনের মৃত্তিকা বন্টন রয়েছে সেই মানচিত্র তোমরা দেখেছো। তোমরা কৃষিকাজের মানচিত্র দেখেছো। তো অ্যাকচুয়ালি এই প্রাকৃতিক মানচিত্রের ভিতরে প্রাকৃতিক বিষয়বস্তুগুলো তুলে ধরা থাকে। যে সমস্ত মানচিত্রে প্রাকৃতিক বিষয়বস্তুগুলোকে তুলে ধরা থাকে সেই বিষয়টাকেই বলা হয়, সেই মানচিত্রকে বলা হয় প্রাকৃতিক মানচিত্র বা ন্যাচারাল ম্যাপ। এরপরে আসি রাজনৈতিক মানচিত্র বা পলিটিক্যাল ম্যাপ। এই পলিটিক্যাল ম্যাপ মানে কি, এই প্রথমে পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল তখন পলিটিক্স বলে কিছু ছিল না। ধীরে ধীরে মানুষ যখন সভ্য হলো, এক একটি গোষ্ঠীতে কিন্তু ভাগ হতে লাগলো। এই গোষ্ঠীগুলো পরবর্তীকালে এক একটি দেশের, এক একটি রাজ্যের জন্ম দিয়েছে। তো এই রাজ্যগুলো বা এই দেশগুলো এক একটি নির্দিষ্ট পলিটিক্যাল পার্টি দ্বারা পরিচালিত বা কৌশলগত সিস্টেম দ্বারা পরিচালিত। তো এই ধরনের পলিটিক্স বা রাজনৈতিক বা রাজনীতি বা নিয়ম, রাজ করার নীতির দ্বারা যে সমস্ত চিত্রগুলো আমরা দেখতে পাই, যেমন কোনো একটা পৃথিবীর মানচিত্র, সর্বত্র পৃথিবীর মানচিত্রকে যে বিভিন্ন দেশগুলো ভাগ থাকে, বিভিন্ন দেশের মানচিত্র, তারপরে বিভিন্ন রাজ্যের মানচিত্র, একটা দেশের মধ্যে বিভিন্ন রাজ্যের মানচিত্র, একটা রাজ্যের মধ্যে বিভিন্ন জেলার মানচিত্র, একটা জেলার মধ্যে বিভিন্ন রকমের থানার বা ব্লকের মানচিত্র, একটা ব্লকের ভিতরে থাকে আবার কতগুলি প্লট বা জমির মানচিত্র, যাকে মৌজা মানচিত্র বলা হয়। এই ধরনের মানচিত্রগুলোকে বলছে রাজনৈতিক মানচিত্র। কোনো দেশের মানচিত্র, কোনো রাজ্যের মানচিত্র, কোনো জেলার মানচিত্র, যে মানচিত্রের মাধ্যমে দেখানো হয়। ধরো এখানে ভারতের একটি মানচিত্র দেখানো হয়েছে, এখানে এই থিমটা নেই, শুধুমাত্র বাউন্ডারি লাইনগুলো রয়েছে, যেখানে খনিজ তেল উৎপাদক অঞ্চলগুলি লেখা রয়েছে যেগুলো নেই, জাস্ট ওইখানে দেওয়া রয়েছে এই বাউন্ডারি লাইনগুলো, এবং ওইখানে লেখা রয়েছে, উপরে শুধু লেখা রয়েছে ভারত, আর কিছুই লেখা নেই। তার মানে বুঝতে হবে যে এইটুকু হচ্ছে ভারতের পলিটিক্যাল বর্ডার বা রাজনৈতিক মানচিত্র। এরপরে আসি 3 নম্বরে থিমাটিক ম্যাপকে বাংলাতে কি বলা হয়, বলা হয় বিষয় ভিত্তিক মানচিত্র। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই থিমাটিক ম্যাপগুলো কিন্তু প্রাকৃতিক মানচিত্রের মধ্যে আসতেই পারে, প্রাকৃতিক প্রত্যেকটাই ম্যাপ কিন্তু থিমাটিক ম্যাপের মধ্যে আসে। বিষয় ভিত্তিক, থিম বেসড ম্যাপ, থিম বেসড বা থিমের উপর ভিত্তি করে কোনো একটি বিষয়ের, থিম মানে কি বিষয়,
বিষয়ের উপর ভিত্তি করে ম্যাপ, যেমন এটাই এখানে খনিজ তেল দেওয়া রয়েছে, এটাই কিন্তু একটা থিম বেসড ম্যাপ বা থিমাটিক ম্যাপ। আমি এখানে দেখাতে পারি ভারতের, আমি এখানে খনিজ তেল না দিয়ে আমি এখানে কয়লার বন্টন দেখাতে পারি, কয়লা একটা থিম। আমি এখানে অরণ্য দেখাতে পারি যে কোথায় কীরকম অরণ্য রয়েছে, বনভূমি রয়েছে, কোথাও কোথায় ম্যানগ্রোভ অরণ্য রয়েছে, কোথায় মরুভূমি মরু অরণ্য রয়েছে, বা জেরোফাইট রয়েছে, বা মরু উদ্ভিদ, কোথায় নিরক্ষীয় চিরসবুজ অরণ্য রয়েছে, কোথায় পর্ণমোচী অরণ্য রয়েছে, কোথায় পার্বত্য অরণ্য রয়েছে, সেটা আমি দেখাতে পারি। আমি জনবসতির জনসংখ্যার বন্টন দেখাতে পারি, যে কোথায় জনবসতি ঘন, কোথায় মানে পাতলা, ঠিক এইরকম করে আমি দেখাতে পারি। বৃষ্টিপাতের বন্টন দেখাতে পারি, তারপরে বিভিন্ন রাজ্যের বন্টন দেখাতে পারি, বিভিন্ন জেলার বন্টন দেখাতে পারি। মানে অ্যাকচুয়ালি কোনো একটি থিমের উপর ভিত্তি করে গড়ে ওঠা মানচিত্রকেই বলছে থিমাটিক ম্যাপ। থিম বা বিষয়, আবার বলছি যে থিম কথাটির অর্থ হলো বিষয়। কোনো একটি বিষয়ের উপর ভিত্তি করে যখন কোনো একটি মানচিত্র প্রস্তুত করা হয়, সেই মানচিত্রকে বলছে থিমাটিক মানচিত্র। থিমাটিক জনসংখ্যার মানচিত্র, মৃত্তিকার মানচিত্র, তারপরে পলিটিক্যাল মানচিত্র, মৃত্তিকার মানচিত্র, যাই হোক না কেন, প্রত্যেকটা কিন্তু এক একটা বিষয়। এবার আসি এই মৌজা মানচিত্র, এটি কিন্তু একটি ভাইটাল মানচিত্র। মৌজা মানচিত্রকে ইংরেজিতে বলা হয় ক্যাডাস্ট্রাল ম্যাপ। ক্যাডাস্ট্রাল ম্যাপ, তো পরীক্ষাতে কিন্তু ক্যাডাস্ট্রাল ম্যাপ কাকে বলে, এই কথাটি পরীক্ষাতে বেশি আছে মৌজা মানচিত্র থেকে। তোমরা দেখবে বাড়ির আশেপাশে যখন কখনো জমি জরিপ করতে আসে বা জমি মাপতে আসে, যাকে আমরা গ্রামের ভাষায় বলে থাকি আমিন, তারা একটি মানচিত্র হাতে করে নিয়ে আসে, বড় সাইজের একটা মানচিত্র অঙ্কন করা থাকে, নিয়ে আসে তারা হাতে করে, এবং সেটা খুললেই দেখতে পাবে যে পুরো একটা মৌজাকে কতগুলি জমি, মৌজার জমিকে প্লট, ছোট ছোট প্লট আকারে সেখানে ভাগ করা আছে। একটা ছোট ছোট প্লটে একটা বড় মানচিত্রে একটা জমিকে কিন্তু, জমিগুলোকে এরকম ভাবে প্লট আকারে কিন্তু ভাগ করা আছে। দেখুন এরকম করে, ঠিক এরকম করে জমিগুলোকে প্লট আকারে ভাগ করা থাকে। এই প্লটের মাঝ বরাবর একটা কিন্তু নির্দিষ্ট দাগ নাম্বার থাকবে, নির্দিষ্ট দাগ নাম্বার, বা এই প্লট নাম্বারও বলা হয়, প্লট নাম্বার। ধরো এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, 6, 7, এইরকম করে একটি নির্দিষ্ট নম্বর থাকে। এটাই কিন্তু একটা মৌজা, উপরের দিকে মৌজার নাম লেখা থাকতে পারে, এটা সুলতানগঞ্জ মৌজা লেখা থাকতে পারে, বা পালগাছি, বা যেমন আমাদের এলাকাটা সুলতানগঞ্জ মৌজার আন্ডারে পড়ে, এখানে মৌজার নাম লেখা থাকবে, তার একটা নির্দিষ্ট স্কেল থাকবে নিচে, এইরকম করে একটি নির্দিষ্ট স্কেল থাকবে। এখানে বিভিন্ন জমিগুলোকে তার গুরুত্ব অনুসারে ভাগ করা থাকবে। এই মৌজা মানচিত্রটির উদ্দেশ্যটা কি? এই মৌজা মানচিত্রের উদ্দেশ্য হলো ওই জমির খাজনা আদায় করা। কোন জমির জন্য কি রকম ধরনের খাজনা হবে এই নির্ভর করে এই মৌজা মানচিত্রের উপরে। অবশ্যই কৃষি জমি আর বসত বাড়ির খাজনা কিন্তু একরকম হবে না, সরকারকে নির্দিষ্ট সময় অন্তর কিন্তু একটি খাজনা দিতে হয় আমাদের। কৃষি জমির খাজনা কম হয়, আর বসত বাড়ির এলাকার খাজনাগুলো কিন্তু বেশি হয়। অবভিয়াসলি বসত বাড়ির জমির দাম বেশি, আর জমির গুরুত্ব অনুসারে যখন একটি নির্দিষ্ট মৌজা বিভিন্ন ধরনের জমিগুলোকে ছোট ছোট প্লট আকারে যে মানচিত্রে ভাগ করা থাকে, সেই মানচিত্রটাকে বলা হয় মৌজা মানচিত্র। এই মৌজা মানচিত্রের উদ্দেশ্য হলো খাজনা আদায় করা। খাজনার উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের জমিগুলোকে তাদের গুরুত্ব অনুসারে যখন একটি নির্দিষ্ট মানচিত্রে প্লট আকারে ভাগ করা থাকে, এই মানচিত্রটাকে বলা হয় মৌজা মানচিত্র বা ক্যাডাস্ট্রাল ম্যাপ। মৌজা মানচিত্রের স্কেল 1 সেমিতে 3960
সেমি, এইরকম হয়ে থাকে মৌজা মানচিত্রের স্কেল। বা 1:2 এর আরেক থাক হবে 1:3960 মৌজা মানচিত্রের স্কেল। এটা যদি সাধারণত এই পদ্ধতিটা হচ্ছে সিজিএস পদ্ধতি। যদি ব্রিটিশ পদ্ধতি থাকে তাহলে ওখানে থাকতে পারে যে 1 ইঞ্চিতে বা 16 ইঞ্চিতে 1 মাইল, এইরকম করে মৌজা মানচিত্রের স্কেল থাকতে পারে। 1 সেমিতে 3960 সেন্টিমিটার, বা আরএফ থাকতে পারে 1:3960, অথবা এভাবে লেখা থাকতে পারে 16 ইঞ্চিতে 1 মাইল, 16 ইঞ্চিতে 1 মাইল। এটা হচ্ছে ক্যাডাস্ট্রাল বা মৌজা মানচিত্রের স্কেল। এখান থেকে যে প্রশ্নগুলো পরীক্ষাতে আসবে, দেখো মানচিত্র কথাটি কোন শব্দ থেকে এসেছে? ল্যাটিন শব্দ থেকে, ম্যাপা থেকে। মানচিত্র কাকে বলে? এর উপরে সংজ্ঞা আসতে পারে। মানচিত্রের বৈশিষ্ট্য আসতে পারে 3 মার্কের, বৈশিষ্ট্যগুলো ঠিক বই থেকে দেখবে। আসতে পারে মানচিত্রের হয়তো শ্রেণী বিভাগও চলে আসতে পারে 5 মার্কের, শ্রেণী বিভাগ। বা একটা যদি আসে বলে বিষয়ের ভিত্তিতে শ্রেণী বিভাগ করো, বা স্কেলের ভিত্তিতে শ্রেণী বিভাগ করো। স্কেলের ভিত্তিতে আজকে আলোচনা সেটা হয়নি, এর পরের দিন আলোচনা হবে, এরকম করে আসতে পারে। মানচিত্র অঙ্কন বিদ্যার জনক কাকে বলা হয়? অ্যানাক্সিমেন্ডার, হয়তো এরকম করেও আসতে পারে। আজকের মতো এই পর্যন্তই।